ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং and alcohol consumption is injurious to health. It causes cancer. Haunted Histories, যার পরদে পরদে রহস্য। তাহলে অভ্র চক্রবর্তী ছিল মাস্টার মাইন্ড। সে শিখা রায়কে ব্যবহার করেছে, আবার শিখা রায়ও তাকে ব্যবহার করে নিজের প্রতিশোধ নিয়েছে। অরিন্দম দ্রুত ফোর্স নিয়ে অভ্র চক্রবর্তীর ফ্ল্যাটে হানা দিলেন, কিন্তু ফ্ল্যাট খালি। অভ্র পালিয়েছে। টেবিলে শুধু একটা চিরকুট পড়ে আছে। খেলা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি ডিএসপি ঘোষ। অভ্র চক্রবর্তী বেপাত্তা। ডিসিপি অরিন্দম ঘোষ সারা দেশে অ্যালার্ট জারি করলেন। এয়ারপোর্ট, রেল স্টেশন, বর্ডারে কড়া নজরদারি বসানো হলো। কিন্তু অভ্র যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সেও যে ছদ্মবেশ নিতে পারে এই সম্ভাবনা অরিন্দম উড়িয়ে দিলেন না। শিখা রায়েরও কোনো খোঁজ পাওয়া গেল না। সে যেন তার প্রতিশোধ পর্ব শেষ করে আবার অন্তরালে চলে গেছে। তানিয়ার কাছে পাঠানো চিঠি আর পেনড্রাইভ ছিল তার মায়ের শেষ বার্তা। এমন সময় তার কাছে একটা বেনামি চিঠি এলো। খামের ভেতর কোনো লেখা ছিল না, ছিল শুধু এক টুকরো হলুদ কাঁথা স্টিচের সুতো। অরিন্দম সুতোর টুকরোটায় হাত বোলালেন। শিখা রায় কি আবার কোনো বার্তা পাঠালো? সে কি আবার ফিরে আসবে, নাকি এটা অভ্র চক্রবর্তীর কোনো নতুন চাল? আমরা প্রত্যেকেই ছোটবেলায় সাজু ও রূপাইয়ের ভালোবাসার সেই নকশিকাথার মাঠের গল্প তো শুনেছি। সেই কাহিনীতে ছিল একরাশ ভালোবাসা, ছিল সাজুর এক আকাশ সমান যন্ত্রণা রূপাইকে হারিয়ে ফেলার। সেই গল্পের সাথে জুড়ে ছিল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশিকাথা। আর আজ আপনাদের সকলের প্রিয় হন্টেড হিস্ট্রিজ আপনাদের জন্য সেই নকশিকাথার ইমোশনকেই ফিরিয়ে এনেছে নতুন রূপে। এখানে নকশিকাথার মাঠ নেই ঠিকই, তবে রয়েছে একটি হলুদ রঙের নকশিকাথার শাড়ি, আর এই শাড়ির মধ্যেই লুকিয়ে রয়েছে মৃত্যুর স্বাক্ষর। তবে শুনে নিন হন্টেড হিস্ট্রিজের আজকের নিবেদন, সুলেখক অভিজিৎ রায়ের কলমে একটি টানটান উত্তেজনায় ভরা থ্রিলার স্টোরি, নকশিকাথায় মৃত্যু স্বাক্ষর। গল্পের সূত্রধার আমি দেবজিৎ, সমগ্র পরিচালনায় অনন্যা পাল। শুরু হচ্ছে নকশিকাথায় মৃত্যু স্বাক্ষর। কলকাতার দক্ষিণ প্রান্ত ঘেঁষে গড়ে ওঠা চন্দ্রবিন্দু রেসিডেন্সি শুধু একটি আবাসন নয়, এটি যেন আধুনিক বিলাসিতার এক নিখুঁত প্রতিচ্ছবি। আকাশ ছোঁয়া টাওয়ার, সবুজ লন, ঝকঝকে সুইমিং পুল আর কড়া নিরাপত্তা। বাইরে থেকে দেখলে মনে হয় নিশ্চিন্ত জীবনের এক সুরক্ষিত ঠিকানা, কিন্তু প্রতিটি বন্ধ দরজার পেছনে লুকিয়ে আছে কিছু গভীর দীর্ঘশ্বাস, কিছু না বলা কথা, আর হয়তোবা ভয়ঙ্কর কিছু গোপন রহস্য। এখানকার বাসিন্দারা সমাজের উঁচু তলার মানুষ, শিল্পপতি, ডাক্তার, আইনজীবী, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্তা। তাঁদের মসৃণ জীবনযাত্রার আড়ালে যে কত জটিল সমীকরণ লুকিয়ে আছে তা বাইরে থেকে বোঝার উপায় নেই। আপাত শান্ত পরিবেশেই প্রথম আঘাতটা এলো এক গুমোট বর্ষার সকালে। এক প্রচণ্ড হইচই শোনা গেল টাওয়ার সি এর 5 তলার ফ্ল্যাট থেকে। সবার প্রথম শোনা গেল দারোয়ান শুক্লালের আতঙ্কিত কণ্ঠস্বর, স্যার, স্যার দরজা খুলুন স্যার, স্যার। পাশের ফ্ল্যাটের মিত্রবাবু চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এলেন। কি হয়েছে শুক্লাল, এত চেঁচাচ্ছ কেন? শুক্লাল পাংশু মুখে বলল, দেখুন না স্যার, সেনগুপ্ত স্যার কিছুতেই দরজা খুলছেন না। মিত্রবাবু কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, খুলছেন না মানে? কখন থেকে ডাকছিস? শুক্লাল বলল, অনেকক্ষণ স্যার, মিনিট 15 তো হবেই। প্রথমে ভেবেছিলাম হয়তো বাথরুমে বা কিছু দেখেছেন, কিন্তু এতক্ষণ। মিত্রবাবু নিজেও দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন। সেনগুপ্ত সাহেব, ও সেনগুপ্ত সাহেব,
দরজা খুলুন, সব ঠিক আছে তো? ভেতর থেকে কোনো সাড়া এলো না। এই সময়ে 4 তলার মিসেস শর্মা, যিনি সবে বাজার থেকে ফিরছিলেন, চেঁচামেচি শুনে উপরে উঠে এলেন। কি হয়েছে মিত্রবাবু, এত গোলমাল কিসের? হ্যাঁ, মিত্রবাবু উত্তেজিতভাবে বললেন, আরে দেখুন না মিসেস শর্মা, সেনগুপ্ত সাহেব দরজা খুলছেন না। সুখলাল সেই কখন থেকে ডেকে যাচ্ছে তাকে। মিসেস শর্মাও চিন্তিত মুখে দরজার দিকে তাকালেন। সে কি, 8টা নাগাদ এক মহিলাকে ঢুকতে দেখলাম তো। এই কিছু হলো না তো আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, ওই হলুদ শাড়ি, চোখে চশমা। মিত্রবাবু ভ্রু কুঁচকে বললেন, ও বাবা, এত সকালে কে এলো আবার? তা ওনাকে বেরোতে দেখেছিস শুক্লাল? কই, না তো স্যার। আমার কেমন যেন ভালো লাগছে না মিত্রবাবু। পুলিশকে খবর দেওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, মিত্রবাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। হ্যাঁ, তাই করা উচিত। শুক্লাল, তুই নিচে যা, ইন্টারকমে একবার সেক্রেটারি মিস্টার বাসুকে জানা, আর পুলিশকে ফোন করতে বল। সুখলাল প্রায় ছুটেই নিচে চলে এলো। মিত্রবাবু আর মিসেস শর্মা অসহায়ভাবে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন। তাদের মনে নানা অমঙ্গলের চিন্তা ভিড় করতে শুরু করল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেন ডিসিপি অরিন্দম ঘোষ। 40-এর কোঠায় বয়স, নজরে তীক্ষ্ণ বুদ্ধির ঝলক, কিন্তু আচরণে কেমন যেন একটা নির্লিপ্ত কাঠিন্য। প্রচলিত নিয়মের ধার ধারেন না, নিজের মতো করেই তদন্ত করতে ভালোবাসেন। পুলিশের গতানুগতিক তদন্তের পদ্ধতির বাইরে গিয়ে তিনি অনেক জটিল কেসের কিনারা করেছেন। পুলিশকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেক্রেটারি মিস্টার বাসু দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন। তাদের দেখে মিত্রবাবু এগিয়ে এলেন। অফিসার দেখুন, সেনগুপ্ত সাহেব। ডিসিপি ঘোষ গম্ভীর মুখে সবটা শুনলেন, তারপর দরজার দিকে এগিয়ে ভালো করে পরীক্ষা করলেন। দরজাটা ভেতর থেকে বন্ধ, আমাদের বোধহয় দরজা ভাঙতে হবে। এরপর যা ঘটল তা টাওয়ার সি এর বাসিন্দারা বোধহয় কোনোদিনও ভুলতে পারবে না। সেখানে উদ্ধার হলো অবসরপ্রাপ্ত বিচারপতি অনিরুদ্ধ সেনগুপ্তের নিথর দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধই ছিল, কোনো ভাঙচুরের চিহ্ন নেই। বিচারপতি সেনগুপ্ত তাঁর আরাম কেদারায় এমনভাবে বসেছিলেন যেন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার চোখ দুটো খোলা, স্থির, আর তাতে এক অব্যক্ত আতঙ্ক। অরিন্দম ফ্ল্যাটে ঢুকে চারপাশটা খুঁটিয়ে দেখতে লাগলেন। সবকিছু পরিপাটি, স্বাভাবিক। টেবিলের উপর আধ খাওয়া চায়ের কাপ, খোলা আইনের বই। দেখে মনে হচ্ছে বিচারপতি স্বাভাবিকভাবেই দিনটা শুরু করেছিলেন, কিন্তু ফরেন্সিক দল জানালো মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণও পাওয়া যাচ্ছে না, যেন বিনা মেঘে বজ্রপাত। স্যার, এখানে দেখুন। একজন জুনিয়র অফিসার অরিন্দমের দৃষ্টি আকর্ষণ করল। বিচারপতি সেনগুপ্তের আরাম কেদারার হাতলের কাছে প্রায় অদৃশ্য পড়ে আছে এক টুকরো হলুদ সুতো। সাধারণ সুতো নয়, একটু মোটা, উজ্জ্বল হলুদ রঙের কাঁথা স্টিচের সুতো বলেই মনে হচ্ছে। এটা কোথা থেকে এলো? অরিন্দম ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন। বিচারপতি একা থাকতেন। তার পরিচালিকা প্রতিদিন সকালে এসে কাজ করে চলে যায়। আজও এসেছিল, কিন্তু ভদ্রলোক দরজা না খোলায় ফেরত চলে গিয়েছিল। আগে স্যার, সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। আরেকজন কনস্টেবল এসে রিপোর্ট করল। সকাল 8টা নাগাদ একজন মহিলাকে টাওয়ার সিতে ঢুকতে দেখা গেছে, কিন্তু তার মুখ স্পষ্ট নয়। পরনে হলুদ শাড়ি, চোখে বড় সানগ্লাস, হাতে একটা লাল ব্যাগ। তিনি লিফটে 5 তলায় উঠেছিলেন। হলুদ শাড়ি? অরিন্দম চমকে উঠলেন। সুতোর টুকরোটাই কি তাহলে ওই মহিলার শাড়ি থেকে? মহিলা কখন বেরিয়েছেন? তাকে বেরোতে দেখা যায়নি স্যার। অদ্ভুত ব্যাপার, 5 তলার করিডোরের ক্যামেরাতেও তাকে নামতে দেখা যায়নি। অরিন্দমের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এমন নিখুঁতভাবে একজন খুন করতে পারে কোনো প্রমাণ না রেখে? আর এই রহস্যময়ী হলুদ শাড়ির নারী কে? সে কেন এসেছিল বিচারপতির ফ্ল্যাটে? কিভাবে বেরিয়ে গেল অলক্ষ্যে? খবরটা আবাসনের মধ্যেই ছড়িয়ে পড়তে সময় লাগল না। সকালের শান্ত পরিবেশটা নিমেষে বদলে গেল চাপা আতঙ্ক আর গুঞ্জনে।
বাসিন্দারা নিজের ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিলেন। সেক্রেটারি রণদীপ বসু ছুটে এলেন ঘটনাস্থলে। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি, চোখে মুখে উদ্বেগের ছাপ। অবিশ্বাস্য, অবিশ্বাস্য! সেনগুপ্ত সাহেবের মতো মানুষ কে এমন করতে পারে? কে এমন করতে পারে? তার ব্যক্তিগত জীবন নিয়ে আবাসনে কানাঘুষো চলে। শোনা যায় তার ব্যবসায়িক অবস্থা ভালো নয়, স্ত্রীর সাথে সম্পর্কও তলানিতে। আপনারা কেউ কি ওই হলুদ শাড়ি পরা মহিলাকে দেখেছেন? অরিন্দম সরাসরি প্রশ্ন করলেন। রণদীপ মাথা নাড়লেন। হ্যাঁ, না তো। হলুদ শাড়ি এত সকালে? অদ্ভুত। ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল তানিয়া। বছর 25-এর মেয়েটি এই আবাসনেই থাকে তার কাকার সাথে। মাস কমিউনিকেশনের ছাত্রী, অবজারভেশন ক্ষমতা বেশ প্রখর। একটু ইতস্তত করে এগিয়ে এলো। স্যার, আমি মনে হয় মহিলাকে দেখেছি। সবার চোখ ঘুরে গেল তানিয়ার দিকে। কোথায় দেখেছো? কখন? আজ সকালে নয়, দিন 3 আগে। বিকেলে আবাসনের গেটের বাইরে দাঁড়িয়েছিলেন, ঠিক যেমনটা আপনারা বলছেন। হলুদ কাঁথা স্টিচের শাড়ি, চোখে কালো সানগ্লাস, হাতে লাল ব্যাগ। কেমন যেন স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন ভেতরের দিকে। আমার একটু অদ্ভুত লেগেছিল। তুমি পুলিশে জানাওনি কেন? আমি ভেবেছিলাম হয়তো কারো অতিথি হবেন, কে আর অত পাত্তা দেয়। কিন্তু আজ এই ঘটনার পর। পাশে দাঁড়িয়ে থাকা মনোবিজ্ঞানী অভ্র চক্রবর্তী মৃদু হাসলেন। তানিয়া, তুমি মনে হয় কোথাও একটা ভুল করছো। কেননা হলুদ শাড়ি তো অনেকেই পরে, তাই না? অভ্র এই আবাসনেরই বাসিন্দা। অত্যন্ত সজ্জন এবং বুদ্ধিমান ব্যক্তি হিসাবে তার পরিচিতি। কিন্তু তার শান্ত চোখের গভীরেও যেন কিছু রহস্য লুকিয়ে আছে। তানিয়ার কথাটা কেউ গুরুত্ব দিল না, মনের ভুল ভেবে উড়িয়ে দিল। কিন্তু অরিন্দমের মনে হলো মেয়েটার কথায় যুক্তি আছে। তিনি তানিয়ার দিকে তাকিয়ে বললেন, যদি আবার ওই মহিলাকে দেখো, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। বুঝতে পেরেছো? বিচারপতি সেনগুপ্তের ফ্ল্যাট সিল করে দেওয়া হলো। অরিন্দম বেরিয়ে আসার আগে একবার হলুদ সুতোর টুকরোটায় চোখ বোলালেন। এত নিখুঁত একটা অপরাধের একমাত্র সূত্র এই সামান্য এক টুকরো সুতো। তার অভিজ্ঞ মন বলছিল এটা কোনো সাধারণ খুন নয়, এর পিছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। চন্দ্রবিন্দু রেসিডেন্সির শান্ত অভিজাত মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। আর সেই খেলার মূল চালিকা শক্তি সম্ভবত হলুদ শাড়ির রহস্যময়ী নারী। বিচারপতি সেনগুপ্তের মৃত্যুর 1 সপ্তাহ কেটে গেছে। চন্দ্রবিন্দু রেসিডেন্সির থমথমে ভাবটা তখনও কাটেনি। বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক আর সন্দেহের বাতাবরণ। পুলিশি তদন্ত চলছিল, কিন্তু অরিন্দম ঘোষ বিশেষ কোনো অগ্রগতি করতে পারছিলেন না। হলুদ শাড়ির মহিলার কোনো ট্রেসই পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে তাকে বহুবার দেখা হয়েছে, কিন্তু সানগ্লাস আর শাড়ির আড়ালে মুখটা অস্পষ্ট। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মহিলার চেহারার কোনো বর্ণনা সরকারি ডেটাবেস বা ভোটার লিস্টের সাথে মেলেনি। সে যেন এক ছায়ামূর্তি, যার কোনো অতীত নেই, কোনো পরিচয় নেই। তানিয়া কয়েকবার অরিন্দমকে ফোন করে নিজের সন্দেহের কথা জোর দিয়ে বলতে চেয়েছিল, কিন্তু অরিন্দম তখন অন্য সূত্র নিয়ে ব্যস্ত ছিলেন। বিচারপতির পুরনো কোনো কেস ফাইল ঘাঁটছিলেন তিনি, যদি কোনো পুরনো শত্রুতার যোগসূত্র পাওয়া যায়, কিন্তু কিছুই মিলছিল না। এর মধ্যে ঘটল দ্বিতীয় অঘটন। এবার শিকার হলেন প্রাক্তন পুলিশ অফিসার দিব্যেন্দু সান্যাল। দিব্যেন্দু সান্যালের ফ্লাইটটা টাওয়ার এর 7 তলায়। ঘরের মাঝখানের চেয়ারে দিব্যেন্দুর নিথর দেহ। ফরেন্সিক দল প্রাথমিক পরীক্ষার কাজ করছে। ইন্সপেক্টর অরিন্দম গম্ভীর মুখে ঘরের চারপাশে পর্যবেক্ষণ করছেন। তার সাথে আছেন সাব ইন্সপেক্টর রজত এবং টিমের অন্যান্য সদস্যরা। অরিন্দম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আবার রজত, সব একই রকম, তাই না? বিচারপতি সেনগুপ্তের কেসের হুবহু পুনরাবৃত্তি। দরজা ভেতর থেকে বন্ধ,
শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। বিষক্রিয়ার লক্ষণও প্রাথমিক রিপোর্টে পাওয়া যায়নি। ভদ্রলোক নিজের পড়ার ঘরে নিজের চেয়ারে বসেই মারা গেছেন। অবিশ্বাস্য। হ্যাঁ স্যার, পরিস্থিতি হুবহু এক। আমরা দরজা ভেঙেই ঢুকেছি। ফরেন্সিক টিমও প্রাথমিক পর্যবেক্ষণে একই কথা বলছে, যেন স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু পরপর দুটো হাই প্রোফাইল ব্যক্তির ক্ষেত্রে এভাবে হতে পারে না, তাও আবার একই বিল্ডিং এ, একই পদ্ধতিতে। দিব্যেন্দুবাবু প্রাক্তন পুলিশ অফিসার ছিলেন, বেশ নাম করা কিন্তু বিতর্কিত। সময়ের আগেই অবসর। কারণটা কি ছিল খোঁজ নিয়েছো? অফিসার ঘোষ বললেন, হ্যাঁ স্যার, কিছু পুরনো ফাইলের কথা শুনেছি। মনে হচ্ছে কোনো পুরনো কেস বা আভ্যন্তরীণ কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলেছি। ওনার যেহেতু শত্রু থাকার সম্ভাবনা প্রবল, তাই সব দিক থেকে খতিয়ে দেখতে হবে। হঠাৎ একজন ফরেন্সিক অফিসার এগিয়ে আসলেন। স্যার, একটা জিনিস পাওয়া গেছে। আগের ঘটনাস্থলে এটা ছিল না। কি পেয়েছেন? ফরেন্সিক অফিসার একটা ছোট এভিডেন্স ব্যাগ এগিয়ে বললেন, এই দেখুন, ঘরের কোণে কার্পেটের ধারে এটা পড়েছিল। একটা ছোট লাল রঙের পুঁথি, কাঁচের বা প্লাস্টিকের হতে পারে। মনে হচ্ছে কোনো হ্যান্ডব্যাগ বা পার্স থেকে ছিঁড়ে পড়েছে বোধহয়। অরিন্দম পুঁতিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, লাল পুঁতি, ইন্টারেস্টিং। এটা একটা নতুন লিড হতে পারে। ভালো করে পরীক্ষা করে দেখুন এর ওপর কোনো ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছু পাওয়া যায় কিনা। কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মিতের দিকে তাকিয়ে অরিন্দম বললেন, অরিন্দম দাঁড়াও, শার্টের কলারটা। রজত, ভালো করে দেখো তো কলারটা। রজত সাবধানে কলারটা পরীক্ষা করে বললেন, হ্যাঁ স্যার, ঠিক তাই, সেই একই জিনিস। এক টুকরো হলুদ সুতো, কাঁথা স্টিচের। অরিন্দম হাত মুঠো পাকিয়ে চোগাল শক্ত করে বললেন, আবার হলুদ শাড়ি। আমি নিশ্চিত ছিলাম সেই মহিলাই এর পেছনে। এখনই এই মুহূর্তে টাওয়ারের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করো, বিশেষ করে ঢোকা এবং বেরোনোর গেট, লিফট, সিঁড়ি সব দেখো। ওই হলুদ শাড়ি পরা মহিলাকে আজ ঢুকতে দেখা গেছে কিনা, দ্রুত। ইয়েস স্যার, এখনই ব্যবস্থা করছি। রজত ফোন করতে করতে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। অরিন্দম পায়চারি করতে লাগলেন। তার মস্তিষ্ক এখন গভীর চিন্তায় মগ্ন। মিনিট 15-20 পর রজত ফিরে আসলেন। মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট। কি দেখা গেছে? আজ দুপুর নাগাদ এক মহিলাকে টাওয়ারে ঢুকতে দেখা গেছে। পরনে হলুদ কাঁথা স্টিচের শাড়ি, চোখে কালো সানগ্লাস, হাতে একটা লাল রঙের ব্যাগ। ফুটেজে ব্যাগটা স্পষ্ট দেখা গেছে স্যার। অরিন্দম পুঁতিটার দিকে তাকিয়ে বললেন, লাল ব্যাগ? তার মানে ওই পুঁতিটা ওই ব্যাগ থেকে পড়ার সম্ভাবনা প্রবল। ফরেন্সিকে বলো দুটো মিলিয়ে দেখতে। আর সে কি বেরিয়ে গেছে? না স্যার, এখানেই রহস্য। আগের বারের মতোই বিল্ডিং এ ঢোকার ফুটেজ আছে, কিন্তু টাওয়ারে বা পুরো কমপ্লেক্স থেকে বেরোনোর কোনো ফুটেজ পাওয়া যায়নি। সমস্ত ক্যামেরা চেক করা হয়েছে, সিকিউরিটি লক পরীক্ষা করা হয়েছে। কেউ ওই চেহারার মহিলাকে বেরিয়ে যেতে দেখেনি, যেন ভিতরে ঢোকার পর বাতাসে মিলিয়ে গেছে। এটা অসম্ভব। বারবার এটা হতে পারে না। হয় সিসিটিভি সিস্টেমে কোনো গলদ আছে, নয়তো সে অন্য কোনো গোপন রাস্তা ব্যবহার করছে, অথবা তাকে কেউ ভেতর থেকে সাহায্য করছে পালানোর জন্য। বিল্ডিং এর ব্লু প্রিন্ট আর সিকিউরিটি প্রোটোকল আবার খতিয়ে দেখতে হবে। স্যার, দুটো খুন একই প্যাটার্ন, হলুদ শাড়ি, কাঁথা স্টিচের সুতো, অদৃশ্য হয়ে যাওয়া। এটা পরিষ্কার কোনো ঠান্ডা মাথার সিরিয়াল কিলারের কাজ। কিন্তু উদ্দেশ্যটা কি? বিচারপতি সেনগুপ্ত আর প্রাক্তন পুলিশ অফিসার দিব্যেন্দু সান্যাল, এদের মধ্যে কোনো লিঙ্ক কি? সেটাই তো $1 মিলিয়ন প্রশ্ন রজত। সেটাই খুঁজে বের করতে হবে। দিব্যেন্দুবাবুর পুরনো বিতর্কিত কেসগুলো ঘাঁটতে হবে, দেখতে হবে বিচারপতি সেনগুপ্তের সাথে কোনো যোগসূত্র ছিল কিনা। আর ওই লাল পুঁথি আর হলুদ সুতো। আবাসনের বাসিন্দাদের মধ্যে এবার রীতিমতো ভয়ের সঞ্চার হলো। পরপর দুটি রহস্যজনক মৃত্যু একই স্টাইলে। এটা যে সিরিয়াল কিলিং সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না।
কিন্তু কে এই খুনি? কেন সে এই আবাসনেরই বাসিন্দাদের টার্গেট করছে? আর কেনই বা প্রতিবার হলুদ শাড়ি পরে আসছে? রণদীপ বসু এবার ভেঙে পড়লেন। স্যার স্যার কিছু করুন, আমরা আর সুরক্ষিত নই, এই মহিলাকে ধরতেই হবে। তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। অভ্র চক্রবর্তীও ঘটনাস্থলে এসেছিলেন। তিনি শান্তভাবে চারপাশ পর্যবেক্ষণ করছিলেন। অরিন্দম তাঁর দিকে এগিয়ে এলেন। ডক্টর চক্রবর্তী, আপনি তো মনোবিজ্ঞানী, এই ধরনের সাইকোলজিক্যাল প্যাটার্ন নিয়ে আপনার কি মত? খুনি কেন একই পোশাক পরে আসছে? এটা কি কোনো সিগনেচার? অভ্র একটু ভেবে বললেন, হতে পারে। সিরিয়াল কিলাররা অনেক সময় নিজেদের একটা পরিচিতি তৈরি করতে চায়, একটা সিগনেচারও রেখে যায়। হলুদ শাড়িটা হয়তো তেমনই কিছু, অথবা এটা একটা ছদ্মবেশও হতে পারে, যাতে তার আসল চেহারাটা কেউ চিনতে না পারে। আর সানগ্লাস পরে মুখ ঢাকাটা এটা কিন্তু একটা সহজ উপায়। কিন্তু বারবার এই একই পোশাকে আসাটা, এটা একটু অস্বাভাবিক। যেন সে ধরা পড়ার ভয় পাচ্ছে না, উল্টে নিজের উপস্থিতি জানান দিতে চাইছে। অরিন্দম মাথা নাড়লেন। অভ্রর কথায় যুক্তি আছে, কিন্তু কেন এই বিশেষ দুজনকে টার্গেট করা হলো? বিচারপতি সেনগুপ্ত আর প্রাক্তন পুলিশ অফিসার দিব্যেন্দু সান্যাল। তাহলে এদের মধ্যে কি কোনো যোগসূত্র ছিল? স্যার, একটা অদ্ভুত খবর আছে। একজন সাব ইন্সপেক্টর এসে জানালেন। বিচারপতি সেনগুপ্তের ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটের এক বয়স্ক ভদ্রলোক দাবি করছেন তিনি নাকি ঘটনার দিন সকালে ওই হলুদ শাড়ি পরা মহিলাকে খুব কাছ থেকে দেখেছেন। তাই নাকি? তিনি আগে বলেননি কেন? অরিন্দম অবাক হলেন। ভদ্রলোক খুব অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন কয়েকদিন। আজ ফিরেছেন, তিনিই খবর পাঠিয়েছেন। অরিন্দম দ্রুত সেই ফ্ল্যাটে গেলেন। বৃদ্ধ ভদ্রলোক অশক্ত শরীরে বিছানায় শুয়েছিলেন। তিনি জানালেন, ঘটনার দিন সকালে তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। তখন লিফট থেকে ওই মহিলাকে বেরোতে দেখেন। মহিলা কয়েক মুহূর্ত তাঁর দিকে তাকিয়েছিলেন, তারপর সেনগুপ্তের ফ্ল্যাটের কলিং বেল বাজান। আপনি মুখটা দেখেছেন? অরিন্দমের গলায় চাপা উত্তেজনা। দেখেছি, সানগ্লাস ছিল, কিন্তু মুখের গড়নটা কেমন যেন চেনা চেনা লাগলো, কিন্তু ঠিক ঠিক মনে করতে পারছি না। বৃদ্ধ ভদ্রলোক কপাল চাপড়ালেন। আপনি কি বর্ণনা দিতে পারবেন? মোটামুটি ফর্সা রং, লম্বাটে মুখ, বয়স ওই 40-এর আশেপাশে তো হবেই। একটা প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে। অরিন্দমের মনে আশার আলো জ্বলে উঠল। তিনি সঙ্গে সঙ্গে একজন স্কেচ আর্টিস্ট ডেকে পাঠালেন বৃদ্ধের বর্ণনা অনুযায়ী মহিলার ছবি আঁকতে। কিন্তু পরদিন সকালে এলো আরেকটা দুঃসংবাদ। সেই বৃদ্ধ ভদ্রলোক রাতে ঘুমের মধ্যেই মারা গেছেন। ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক। কিন্তু অরিন্দমের মন খচখচ করতে লাগলো। এটা কি নিছক সমাপতন, নাকি সেই হলুদ শাড়ির নারী তার একমাত্র প্রত্যক্ষদর্শীকেও সরিয়ে দিল? আর যদি তাই হয়, তাহলে কিভাবে জানলো যে ওই বৃদ্ধ তাকে চিনে ফেলার মতো অবস্থায় ছিলেন? সে কি এখনো আবাসনের মধ্যেই লুকিয়ে আছে? তানিয়া এবার সরাসরি অরিন্দমের অফিসে চলে এলো। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। স্যার, আমি বলেছিলাম ওই মহিলা খুব সন্দেহজনক, কেউ আমার কথা শোনেনি। এবার তো একজন সাক্ষীও মারা গেল। অরিন্দম তানিয়ার দিকে তাকালেন। মেয়েটার চোখে মুখে ভয় নয়, বরং এক ধরনের জেদ দেখতে পেলেন তিনি। তোমার কি বিশেষ কিছু মনে পড়ছে ওই মহিলাকে দেখে? তানিয়া ইতস্তত করে বলল, না স্যার, মুখ তো দেখিনি, কিন্তু তার হাঁটার ভঙ্গি, তার দাঁড়ানোর স্টাইল কোথায় যেন দেখেছি মনে হয়, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। অরিন্দম একটা দীর্ঘশ্বাস ফেললেন। তদন্তটা ক্রমশ আরো জটিল হয়ে উঠছে।
খুনি শুধু ঠান্ডা মাথায় খুনি করছে না, সে অত্যন্ত ধূর্ত এবং সম্ভবত ক্ষমতাবানও। সে পরিচয় গোপন রাখতে পারছে, সাক্ষীদের সরিয়ে দিতে পারছে। এই হলুদ শাড়ির রহস্য ভেদ করাটা এখন তার কাছে একটা চ্যালেঞ্জ। তিনি ঠিক করলেন এবার বিচারপতি সেনগুপ্ত এবং দিব্যেন্দু সান্যালের পুরনো জীবনের খুঁটিনাটি আরো গভীরভাবে খতিয়ে দেখতে হবে। হয়তো সেখানেই লুকিয়ে আছে এই সিরিয়াল কিলিং এর মোটিভ। আতঙ্ক এখন চন্দ্রবিন্দু রেসিডেন্সির নিত্য সঙ্গী। দিনের বেলাতেও করিডোরগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগে, রাতের নিস্তব্ধতা যেন আরো ভারী, আরো শ্বাসরোধী। ডিসিপি অরিন্দম ঘোষের টিমের আনাগোনা লেগেই আছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। স্কেচ আর্টিস্ট বৃদ্ধ ভদ্রলোকের বর্ণনা অনুযায়ী একটা ছবি এঁকেছিল, কিন্তু সেই ছবি কারো সাথেই মেলেনি। হলুদ শাড়ির নারী যেন এক অভেদ্য রহস্য। পুলিশ হেডকোয়ার্টারের একটা ঘরে বসে আছেন অরিন্দম। টেবিলের উপর ছড়ানো রয়েছে বিচারপতি সেনগুপ্ত এবং প্রাক্তন পুলিশ অফিসার দিব্যেন্দু সান্যালের সার্ভিস রেকর্ড, পুরনো মামলার ফাইল, খবরের কাগজের কাটিং এবং আরও নানা নথি। ঘরের এক কোণে একটা হোয়াইট বোর্ডে দুটো কেসের মূল পয়েন্টগুলো লেখা, মাঝখানে একটা বড় প্রশ্নচিহ্ন আঁকা। অরিন্দমের মুখে গভীর চিন্তার ছাপ, হাতে ধরা একটা ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ। অরিন্দম একমনে ফাইলপত্র ঘাঁটছিলেন। দুটো ভিন্ন জীবন, দুটো ভিন্ন পেশা, অথচ মৃত্যুর ধরন একই। এই অদ্ভুত মিলটাই তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছিল। তিনি প্রথমে বিচারপতি সেনগুপ্তের ফাইলটা টেনে নিলেন। একটি হাই প্রোফাইল চিটফান্ড মামলার রায়দান তার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত ঘটনা ছিল। মামলায় রাজ্যের বহু প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে পড়েছিল, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি কিছু উচ্চ পদস্থ সরকারি কর্মচারীও। সেনগুপ্তর কঠোর রায়ের ফলে অনেক সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কেউ জেল খেটেছিল, কেউ বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। প্রতিশোধ? অরিন্দম মনে মনে বললেন। খুবই স্বাভাবিক। যাদের স্বার্থে আঘাত লেগেছিল তাদের কেউ। তিনি পেন্সিল দিয়ে কয়েকটা মূল অভিযুক্তের নামের পাশে দাগ দিলেন। এদের বর্তমান অবস্থা কি? কেউ কি জেল থেকে ছাড়া পেয়েছে সম্প্রতি? কারো কি এমন ক্ষমতা আছে যে এত নিখুঁতভাবে পরিকল্পনা করে কোনো প্রমাণ না রেখে খুন করতে পারে? আর খুনের পোশাক, হলুদ কাঁথা শাড়ি, চোখে সানগ্লাস, এটা কি কোনো ছদ্মবেশ, নাকি এর পেছনে অন্য কোনো অর্থ আছে? এমন একজন প্রভাবশালী শত্রু কি এই ধরনের প্রতীকী পথ বেছে নেবে, নাকি এটা তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা? এরপর তিনি দিব্যেন্দু সান্যালের ফাইলটা খুললেন। একসময় ডাক সাইটে অফিসার, কিন্তু সময়ের আগেই অবসর নিতে বাধ্য হয়েছিলেন, কারণ এক ভয়ঙ্কর অভিযোগ, ভুয়ো সংঘর্ষে একজনকে হত্যা করা। ফাইল অনুযায়ী ঘটনাটা ঘটেছিল শহরের উপকণ্ঠে রাতে। যাকে মারা হয়েছিল সে পুলিশের খাতায় দাগি আসামি ছিল, কিন্তু অভিযোগ ওঠে সেটা ছিল সাজানো ঘটনা, ব্যক্তিগত শত্রুতার জের। তদন্ত হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে বা প্রভাবশালীদের হস্তক্ষেপে ব্যাপারটা থামাচাপা পড়ে যায়। সান্যাল চাকরি থেকে অবসর নিলেও কলঙ্কমুক্ত হতে পারেননি। অরিন্দম ভাবলেন, যদি এটা ভুয়ো সংঘর্ষই হয়ে থাকে, তবে নিহত ব্যক্তির পরিবার বা সঙ্গীরা কি চুপচাপ বসে আছে? এতদিন পর প্রতিশোধ? একজন প্রাক্তন পুলিশ অফিসারের ফ্ল্যাটে ঢুকে খুন করা মুখের কথা নয়। এর জন্য সাহস, পরিকল্পনা এবং সম্ভবত ভিতরের খবর জানার প্রয়োজন। নিহত ব্যক্তিদের পরিবারের কি সেই সামর্থ্য আছে, নাকি সান্যালের অন্য কোনো শত্রু ছিল? পুলিশ ডিপার্টমেন্টের ভিতরেও তো শত্রু থাকতে পারে, যাদের স্বার্থে তিনি আঘাত হেনেছিলেন হয়তো। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই দুটো ঘটনাকে এক সুতোয় বাঁধছে কে বা কি? বিচারপতি সেনগুপ্তের চিটফান্ড কেলেঙ্কারি আর দিব্যেন্দু সান্যালের ভুয়ো সংঘর্ষ দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা। তাদের শিকার বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও ভিন্ন হওয়ার কথা। তাহলে কি খুনি একজনই? কিন্তু তার কি দুটো আলাদা কারণ আছে এই দুটো খুন করার? নাকি এই দুটো আপাত ভিন্ন ঘটনার মধ্যে এমন কোনো যোগসূত্র লুকিয়ে আছে যা এখনো তার চোখ এড়িয়ে যাচ্ছে?
সেনগুপ্ত আর সান্যালকে একে অপরকে চিনতেন? অতীতে কি এমন কোনো মামলায় তারা একসাথে জড়িয়ে পড়েছিলেন যেখানে দুজনের ভূমিকায় বিতর্কিত ছিল? অরিন্দম উঠে দাঁড়িয়ে হোয়াইট বোর্ডের সামনে গেলেন। সেনগুপ্তের নামের পাশে লিখলেন চিটফান্ড ভিকটিম, প্রভাবশালী শত্রু। সান্যালের নামের পাশে লিখলেন ভুয়ো সংঘর্ষের প্রতিশোধ, পুলিশি শত্রুতা। মাঝখানে প্রশ্নচিহ্নটার দিকে তাকিয়ে রইলেন। উত্তরটা কোথায়? তিনি আবার টেবিলে ফিরে এলেন, ফাইলগুলো সরালেন, একটা পরিষ্কার কাগজ টেনে নিলেন। ঠিক করলেন দুটো ঘটনার সাথে যুক্ত সমস্ত সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরি করবেন। চিটফান্ড মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, প্রভাবশালী অভিযুক্ত, ভুয়ো সংঘর্ষে নিহত ব্যক্তির পরিবার, সান্যালের পুরনো সহকর্মী, সবাইকে সন্দেহের তালিকায় রাখতে হবে। তারপর দেখতে হবে এই দুই তালিকার মধ্যে কোনো কমন নাম বা যোগসূত্র বেরিয়ে আসে কিনা। হলুদ শাড়ি পরা মহিলা, সে কি এই দুই ঘটনার কোনোটার সাথে সরাসরি যুক্ত, নাকি তাকে ব্যবহার করা হচ্ছে? তার হাতে থাকা লাল ব্যাগ আর সেই ব্যাগ থেকে পরা লাল পুঁতি, মৃতের শার্টের কলারে আটকানো হলুদ কাঁথা স্টিচের সুতো, এগুলো সবই এক রহস্যময় ধাঁধার অংশ। সমাধান করতে হলে এই পুরনো ফাইলগুলো ধুলো ঝেড়ে সত্যিটা খুঁজে বের করতেই হবে। ইন্টারকমে রজতকে ডাকলেন অরিন্দম কিছু নির্দেশ দেওয়ার জন্য। তদন্তের চাল এবার অতীতের গভীরে প্রবেশ করছিল, যেখানে হয়তো লুকিয়ে আছে বর্তমানের নির্মম হত্যাকাণ্ডের কারণ। এই টানাপোড়েনের মধ্যেই তৃতীয় খুনটা হলো। এবার শিকার টাওয়ার বীর বাসিন্দা, নামকরা আইনজীবী অরুণাভ মিত্র। ভদ্রলোক ফৌজদারি মামলায় অত্যন্ত দক্ষ ছিলেন। বহু জটিল কেসে অভিযুক্তদের হয়ে লড়েছেন এবং জিতেছেন। তার মৃত্যুর পদ্ধতিও আগের দুটি খুনের মতোই। নিজের স্টাডি রুমে মৃত অবস্থায় পাওয়া গেল। শরীরে আঘাতের চিহ্ন নেই, দরজা ভেতর থেকে বন্ধ, আর যথারীতি তার কোটের হাতায় লেগে থাকা এক টুকরো হলুদ কাঁথা স্টিচের সুতো। এবার অরিন্দমের বুঝতে বাকি রইল না খুনি একটি নির্দিষ্ট তালিকা অনুযায়ী এগোচ্ছে। বিচারপতি, পুলিশ অফিসার, আইনজীবী তিনজনেই আইন ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই যোগসূত্রটা কি কাকতালীয়, নাকি এর পিছনে নির্দিষ্ট কোনো কারণ আছে? স্যার, সিসিটিভি ফুটেজে এবারেও একই মহিলা। রিপোর্ট এলো অরিন্দমের কাছে। হলুদ শাড়ি, সানগ্লাস, লাল ব্যাগ। এবারও তাকে ঢুকতে দেখা গেছে, বেরোতে দেখা যায়নি। এটা অসম্ভব। প্রতিবার একই ঘটনা। কিভাবে সে অদৃশ্য হয়ে যাচ্ছে? আবাসনের নিরাপত্তা ব্যবস্থা কি কিছুই কাজ করছে না? তিনি নিজে গিয়ে সিকিউরিটি সিস্টেম পরীক্ষা করলেন। সব ঠিকঠাক। প্রতিটি টাওয়ারে ঢোকা বেরোনোর পথে সিসিটিভি ক্যামেরা আছে, করিডোরেও ক্যামেরা লাগানো, লিফটের ভেতরেও। তাহলে মহিলা বেরোচ্ছে কোন পথে? সে কি আবাসনেরই অন্য কোনো ফ্ল্যাটে আশ্রয় নিচ্ছে, নাকি তার পালানোর অন্য কোনো গুপ্ত পথ আছে? অরিন্দম ঠিক করলেন এবার আবাসনের প্রতিটি বাসিন্দাকে আবার জেরা করতে হবে। সেক্রেটারি রণদীপ বসুকে ডেকে পাঠালেন তিনি। রণদীপ বসু বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ব্যক্তিগত শত্রুতার কথা জানি না স্যার, তবে একটা কথা, এরা তিনজনই মাঝে মাঝে একসঙ্গে বসতেন। মানে সেনগুপ্ত সাহেব, সান্যাল সাহেব আর মিত্র সাহেব। আমাদের ক্লাবে বা কখনো সান্যাল সাহেবের ফ্ল্যাটে তাঁদের আড্ডা দিতে দেখেছি। কি নিয়ে আলোচনা করতেন তা অবশ্য জানি না। এটা একটা নতুন তথ্য। তিনজন নিহতের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। অরিন্দমের মনে হলো তিনি সঠিক পথেই এগোচ্ছেন। হয়তো এরা তিনজন মিলে অতীতে এমন কিছু করেছিলেন যার পরিণাম এখন ভোগ করতে হচ্ছে। এদিকে তানিয়াও চুপচাপ বসেছিল না। তার মন বলছিল ওই হলুদ শাড়ির মহিলার রহস্যের সমাধান তার পরিচিত গণ্ডির মধ্যেই কোথাও লুকিয়ে আছে। সে লাইব্রেরিতে গিয়ে পুরনো খবরের কাগজ ঘাঁটতে শুরু করল। বিচারপতি সেনগুপ্ত, দিব্যেন্দু সান্যাল বা অরুণাভ মিত্র সম্পর্কিত কোনো খবর খুঁজছিল সে, কিন্তু বিশেষ কিছুই পেল না। হঠাৎ তার মনে পড়ল তার কাকার পুরনো ফাইলের স্তূপের কথা। তার কাকা একসময় ক্রাইম রিপোর্টার ছিলেন, এখন অবশ্য লেখালেখি প্রায় ছেড়েই দিয়েছেন। তার ঘরে স্তূপ হয়ে পড়ে আছে পুরনো কেসের ফাইল,
খবরের কাগজের কাটিং, যদি সেখানে কিছু পাওয়া যায়। কাকার অনুপস্থিতিতে তানিয়া তার স্টাডি রুমে ঢুকল। ধুলো মাখা ফাইলের পাহাড় ঘাঁটতে ঘাঁটতে তার হাতে এলো একটা পুরনো হলদে হয়ে যাওয়া ফাইল। ফাইলের উপরে লেখা অগ্নিশিখা কেস 2002। কৌতূহলী হয়ে ফাইলটা খুলল তানিয়া। ভেতরে কিছু খবরের কাগজের কাটিং, পুলিশের রিপোর্টের কপি আর হাতে লেখা কিছু নোট। কেসটা ছিল একটা সিরিয়াল কিলিং। 2002 সালে কলকাতা এবং তার আশেপাশে পরপর কয়েকজন ব্যবসায়ী খুন হয়েছিলেন। খুনের ধরন ছিল অদ্ভুত, বিষ প্রয়োগে মৃত্যু, কিন্তু কোনো প্রমাণ থাকত না। পুলিশ দিশেহারা হয়ে পড়েছিল। ফাইলের একটা পাতায় চোখ আটকে গেল তানিয়ার। সেখানে মূল সন্দেহভাজন হিসাবে এক মহিলার নাম লেখা, শিখা রায়। তার বর্ণনা দেওয়া আছে মাঝারি উচ্চতা, ফর্সা রং, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চোখ, আর তার পাশে কাকার হাতে লেখা একটি নোট। প্রত্যক্ষদর্শীর মতে শিখা রায়কে মাঝে মাঝে অদ্ভুত পোশাকে দেখা যেত, বিশেষ করে উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে। তানিয়ার বুকের ভিতরটা কেঁপে উঠল। হলুদ শাড়ি, 2002 সাল। সে দ্রুত ফাইলটা উল্টাতে লাগল। জানা গেল পুলিশ শিখা রায়কে প্রায় গ্রেফতার করে ফেলেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সে পালিয়ে যায়। কিছুদিন পর খবর পাওয়া যায় পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে এক পরিত্যক্ত গুদামে আগুন লেগে যায়, আর সেই আগুনে শিখা রায়ের মৃত্যু হয়। কেসটা সেখানেই বন্ধ হয়ে যায়, কিন্তু ফাইলের শেষে কাকার কলমে লেখা ছিল একটা প্রশ্নচিহ্ন আর কয়েকটা শব্দ। সত্যি কি মৃত্যু নাকি নিখুঁত অন্তর্ধান? তানিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। 2002 সালের এক সিরিয়াল কিলার যে হলুদ শাড়ি পরত, সে আগুনে পুড়ে মারা গেছে বলে ধরে নেওয়া হয়েছিল, আর আজ প্রায় 20 বছর পর আবার সেই হলুদ শাড়ির আবির্ভাব। একই রকম নিখুঁত খুন। তাহলে কি শিখা রায় মরেনি? সে কি ফিরে এসেছে? কিন্তু কেন? আর এই 3 জন বিচারক, পুলিশ, আইনজীবী, এদের সঙ্গেই বা কি তার সম্পর্ক? তানিয়া বুঝতে পারল এক ভয়ঙ্কর সত্যের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে সে। এই তথ্যটা এক্ষুনি ডিসিপি অরিন্দম ঘোষকে জানানো দরকার। সে ফাইলটা হাতে নিয়ে দ্রুত অরিন্দমের অফিসের দিকে রওনা দিল। তার মনে হচ্ছিল হলুদ শাড়ির রহস্যের জট এবার হয়তো খুলতে শুরু করবে। তানিয়া যখন হাঁপাতে হাঁপাতে ডিসিপি অরিন্দমের অফিসে পৌঁছল, তখন তিনি তার টিমের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছিলেন। তানিয়ার উত্তেজিত অবস্থা দেখে অরিন্দম ভ্রু কুঁচকালেন। স্যার, স্যার, আমি হয়তো কিছু খুঁজে পেয়েছি। তানিয়া কাঁপা কাঁপা হাতে 2002 সালের অগ্নিশিখা কেসের ফাইলটা অরিন্দমের টেবিলের উপর রাখল। অরিন্দম ফাইলটা হাতে নিয়ে খুললেন। শিখা রায়ের বর্ণনা, হলুদ শাড়ির উল্লেখ, আগুনের মৃত্যুর নাটক, সবটা পড়ে তার চোখ স্থির হয়ে গেল। তার অভিজ্ঞ মন দুটো ঘটনাকে এক সুতোয় কাঁদতে শুরু করল। 20 বছর আগের এক সিরিয়াল কিলার, যার সিগনেচার ছিল হলুদ শাড়ি, সে কি সত্যিই ফিরে এসেছে? অবিশ্বাস্য। অরিন্দম ফিসফিস করে বললেন, যদি এই শিখা রাই আজকের খুনি হয়, তাহলে সে এতদিন কোথায় ছিল? আর কেন সে এখন ফিরে এসে বিচারপতি সেনগুপ্ত, দিব্যেন্দু সান্যাল আর অরুণাভ মিত্রকে খুন করল? স্যার, এই ফাইলেই লেখা আছে। তানিয়া বলল, শিখা রায়ের বিরুদ্ধে মূল অভিযোগ প্রমাণ করার জন্য যে সাক্ষ্য প্রমাণ ব্যবহার করা হয়েছিল, তার অনেকটাই ছিল সার্কামস্ট্যান্সিয়াল। অনেকেই মনে করত তাকে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হয়েছে? অরিন্দমের কপালে চিন্তার রেখা গভীর হল। কারা ফাঁসিয়েছিল? কেন? এই প্রশ্নের উত্তর ফাইলেও স্পষ্ট ছিল না, কিন্তু অরিন্দমের মনে হলো এই 3 জন মৃত ব্যক্তি, বিচারপতি, পুলিশ অফিসার, আইনজীবী, হয়তো কোনো না কোনোভাবে 2002 সালের সেই কেসের সঙ্গে যুক্ত ছিলেন।
হয়তো তারাই শিখা রায়কে ফাঁসানোর পেছনে ছিলেন। অ্যান্ড আমাদের 2002 সালের অগ্নিশিখা কেসের পুরো ফাইলটা আবার খুলতে হবে। অরিন্দম তার টিমকে নির্দেশ করলেন, দেখতে হবে বিচারপতি সেনগুপ্ত, অফিসার সান্যাল আর অ্যাডভোকেট মিত্রর সেই কেসে কি ভূমিকা ছিল। শিখা রায়ের ব্যাকগ্রাউন্ডও ভালোভাবে খতিয়ে দেখতে হবে। পুলিশ আর্কাইভটা থেকে পুরনো ফাইল খুঁজে বার করা হলো। যা জানা গেল তা রীতিমতো চমকে দেওয়ার মতো। বিচারপতি অনিরুদ্ধ সেন তখন জুনিয়র বিচারক হিসাবে সেই কেসের কিছু প্রাথমিক শুনানিতে অংশ নিয়েছিলেন। দিব্যেন্দু সান্যাল ছিলেন তদন্তকারী দলের অন্যতম সদস্য, যিনি শিখা রায়ের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিলেন। আর অরুণাভ মিত্র, তিনি ছিলেন সেই মামলার সরকারি পক্ষের আইনজীবী, যিনি শিখা রায়ের বিরুদ্ধে সওয়াল করেছিলেন। মোটিভ থেকে খুনের সংযোগটা এবার জলের মতো পরিষ্কার হলো। হলুদ শাড়ির নারী আসলে শিখা রায়, অথবা নিজেকে শিখা রায় বলে মনে করছে, এবং সে 20 বছর পর ফিরে এসেছে প্রতিশোধ নিতে সেই সব মানুষদের উপর যারা তার জীবনটা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু সে এতদিন কোথায় ছিল? কিভাবে সে আগুনে মৃত্যুর নাটক সাজালো? কিভাবে? অরিন্দম ভাবছিলেন, আর কিভাবে সে এত নিখুঁতভাবে খুনগুলো করছে? কোনো প্রমাণ থাকছে না, শুধু এক টুকরো হলুদ সুতো ছাড়া। ঠিক এই সময়ে মনে পড়ল মনোবিজ্ঞানী অভ্র চক্রবর্তীর কথা। তিনি বলেছিলেন খুনি হয়তো কোনো ছদ্মবেশ নিচ্ছে। অরিন্দম অভ্রর ফ্ল্যাটে গেলেন। ডক্টর চক্রবর্তী, আমার আপনার সাহায্য দরকার। অরিন্দম সরাসরি কাজের কথায় এলেন। তিনি অভ্রকে 2002 সালের কেসটা এবং শিখা রায়ের ফিরে আসার সম্ভাবনার কথা খুলে বললেন। অভ্র চক্রবর্তী সবটা মন দিয়ে শুনলেন। তার মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল, যা অরিন্দম ঠিক ধরতে পারলেন না। সেটা কি বিস্ময় নাকি অন্য কিছু? ডিএসপি ঘোষ, অভ্র শান্ত গলায় বললেন, যদি আপনার অনুমান সত্যি হয় তাহলে আমরা কিন্তু একজন অত্যন্ত বুদ্ধিমান এবং প্রতিহিংসা পরায়ণ খুনির মুখোমুখি। 20 বছর ধরে সে এই প্রতিশোধের পরিকল্পনা করছে। আগুনে নিজেকে মৃত্যুর নাটক সাজানো, পরিচয় লুকিয়ে বেঁচে থাকা, আর তারপর ফিরে এসে নিখুঁতভাবে খুন করা। এর জন্য অসাধারণ মানসিক স্থিরতা আর দক্ষতার দরকার। কিন্তু এই নিখুঁত খুনগুলো কিভাবে সম্ভব হচ্ছে? কিভাবে? অরিন্দম প্রশ্ন করলেন। কোনো আঘাত নেই, বিষ নেই, কিভাবে? অভ্র কিছুক্ষণ চুপ থেকে বললেন, অনেক উপায় থাকতে পারে। কিছু দুর্বল বিষ আছে যা পোস্টমর্টমে সহজে ধরা পড়ে না, অথবা এমন কোনো পদ্ধতির ব্যবহার করা হচ্ছে যা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়। যেমন ধরুন এয়ার এম্বলিজম, মানে ওই শিরার ভিতর বাতাস প্রবেশ করিয়ে দেওয়া, বা ওই ধরুন পটাশিয়াম ক্লোরাইডের মতন কিছুর নিয়ন্ত্রিত ব্যবহার, যা হৃৎপিণ্ড বন্ধ করতে পারে, কিন্তু পরে তার চিহ্ন খুঁজে পাওয়া বেশ কঠিন। আরে হলুদ শাড়ি, বারবার একই পোশাকে আসা, সেইটা হয়তো তার পুরনো পরিচয়ের প্রতীক। সে জানাতে চায় যে ওই শিখা রায় ফিরে এসেছে, অথবা যেমনটা আগে বলেছিলাম, এটা একটা ডাবল ব্লাফ হতে পারে। সে আমাদের মনোযোগটা পোশাকের দিকেই ঘুরিয়ে রাখতে চাইছে, যাতে আমরা তার আসল চেহারা বা পদ্ধতি কোনো দিকেই নজর না দিই। এই মহিলার মনস্তত্ত্ব কিন্তু বেশ জটিল। অভ্রর চোখে মুখে গভীর চিন্তার ছাপ। অরিন্দম অভ্রর কথায় যুক্তি খুঁজে পেলেন। খুনি শুধু প্রতিশোধই নিচ্ছে না, সে একটা মানসিক খেলাও খেলছে। প্রতিটি খুন যেন এক একটি বার্তা। কিন্তু অভ্রর আচরণে কোথায় যেন একটু অস্বস্তি অনুভব করলেন অরিন্দম। মনোবিজ্ঞানী হিসাবে তার বিশ্লেষণ খুবই যুক্তিসঙ্গত, কিন্তু তার চোখের গভীরে কি কিছু লুকানোর চেষ্টা আছে? অভ্র কি শিখা রায় সম্পর্কে কিছু জানেন? ডক্টর চক্রবর্তী, আপনি কি শিখা রায়কে চিনতেন, বা 2002 সালের ওই কেসটা সম্পর্কে আপনার কি কোনো ব্যক্তিগত আগ্রহ ছিল? অরিন্দম সরাসরি প্রশ্ন করলেন। অভ্র সামান্য চমকে উঠলেন, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললেন, না ডিএসপি ঘোষ, আমি তখন সবে প্র্যাকটিস শুরু করেছি। এই কেসটা সম্পর্কে খবরের কাগজে পড়েছিলাম,
তার বেশি কিছু নয়। অভ্রর উত্তরটা অরিন্দমের পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হলো না, কিন্তু এই মুহূর্তে তার হাতে কোনো প্রমাণ নেই। তিনি অভ্রকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলেন। তার মনে হচ্ছিল চন্দ্রবিন্দু রেসিডেন্সির এই অভিজাত মানুষগুলোর মধ্যে আরও অনেকেই হয়তো কিছু না কিছু গোপন করছেন। রণদীপ বসু, অভ্র চক্রবর্তী, এদের কারোই কোনো ভূমিকা আছে এই ঘটনায়। অরিন্দম ঠিক করলেন এবার শিখা রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আরও গভীরে যেতে হবে। তার পরিবার, বন্ধু বান্ধব, সে কোথায় পড়াশোনা করেছিল, কি করত, সব জানতে হবে। হয়তো সেখানেই লুকিয়ে আছে তার ছদ্মবেশ নেওয়ার রহস্যের চাবিকাঠি। আর তানিয়া, সেই বা কেন প্রথম থেকে মহিলাকে দেখে অস্বস্তি বোধ করছিল? তার মনের গভীরে কি কোনো চাপা স্মৃতি লুকিয়ে আছে? হলুদ শাড়ির রহস্যের জালটা ক্রমশ আরও জটিল হয়ে উঠছে। 2002 সালের অগ্নিশিখা কেসের ফাইল এবং শিখা রায়ের সম্ভাব্য প্রত্যাবর্তন অরিন্দম ঘোষের তদন্তে নতুন মোড় এনেছিল। কিন্তু শিখা রায়ের অতীত জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তিনি ছিলেন অনাথ এবং দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে মানুষ হয়েছিলেন। পড়াশোনায় ভালো ছিলেন, কিন্তু অত্যন্ত চাপা স্বভাবের। তার কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না। আত্মীয়রা তার সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারলেন না। অরিন্দম যখন শিখা রায়ের পুরনো জীবন নিয়ে অন্ধকারে হাতড়াচ্ছিলেন, তখনই তার মনে হলো অভ্র চক্রবর্তীর কথাটা, ছদ্মবেশ। যদি শিখা রায় বেঁচে থাকে এবং ফিরে এসে থাকে, তাহলে সে নিশ্চয়ই কোনো আসল চেহারায় ঘুরছে না, সে ছদ্মবেশ নিচ্ছে। কিন্তু কতটা নিখুঁত সেই ছদ্মবেশ? স্যার, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। ফরেন্সিক টিমের একজন সদস্য রিপোর্ট করল, 3টি মৃতদেহেই কোনো আঘাতের চিহ্ন নেই ঠিকই, কিন্তু প্রত্যেকের ত্বকে, বিশেষ করে মুখে ও গলায় সামান্য রাসায়নিকের হালকা আভা পাওয়া গেছে। যদিও খুবই সামান্য, যেটা সাধারণ পরীক্ষায় ধরা পড়তো না। এটা কোনো বিষ নয়, মনে হচ্ছে কোনো ধরনের কসমেটিক্স বা মেকআপ রিমুভার জাতীয় কিছু। মেকআপ রিমুভার? অরিন্দম চমকে উঠলেন। মৃতদেহে মেকআপ রিমুভারের কোনো চিহ্ন থাকবে কেন? খুনি কি এদের খুন করার পর তাদের মুখ পরিষ্কার করে দিয়েছিল? কিন্তু কেন? অভ্র চক্রবর্তীর ছদ্মবেশের তত্ত্বটা আবার অরিন্দমের মাথায় ঘুরপাক খেতে লাগল। তিনি ভাবলেন, যদি খুনি নিজেই ছদ্মবেশ ধারণ করে থাকে, যদি সে মেকআপের সাহায্যে নিজের চেহারা পাল্টে ফেলে থাকে। স্যার, আরেকটা জিনিস ফরেন্সিক এক্সপার্ট যোগ করলেন, আমরা যে হলুদ সুতোর টুকরোগুলো পেয়েছি, সেগুলো রাসায়নিক পরীক্ষা করে দেখা গেছে তাতে এক ধরনের সিনথেটিক পলিমারের মিশ্রণ আছে, যা ওই সাধারণত থিয়েটার বা সিনেমার উইগ বা প্রস্থেটিক মেকআপে ব্যবহার করা হয়। উইগ? প্রস্থেটিক মেকআপ? অরিন্দমের কাছে বিষয়টা পরিষ্কার হতে শুরু করল। হলুদ শাড়ি, সানগ্লাস, লাল ব্যাগ, এগুলো সবই হয়তো লোক দেখানো। আসল খেলাটা চলছে মেকআপের আড়ালে। খুনি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হতে পারে, যে নিজের চেহারা, এমনকি গলার শটটাও হয়তো পাল্টে ফেলতে সক্ষম। সে হয়তো হলুদ শাড়ি পরা নারী সেজে সিসিটিভিতে ধরা দিচ্ছে, কিন্তু খুনগুলো করছে অন্য কোনো চেহারায়, অন্য কোনো পরিচয়ে। কিন্তু কেন সেই হলুদ শাড়ি সিগনেচারটা রাখছে? যদি ছদ্মবেশী তার উদ্দেশ্য হয়, তাহলে এই পরিচিতিটা রেখে যাওয়ার মানে কি? হয়তো এটা তার আত্মবিশ্বাস। অরিন্দম পাশে বসে থাকা ইন্সপেক্টর রায়কে বললেন, সে দেখাতে চায় সে শিখা রায়, সে ফিরে এসেছে, কিন্তু তোমরা আমাকে ধরতে পারবে না। সে আমাদের বোকা বানাচ্ছে, একটু ভুল পথে চালিত করছে। অরিন্দম ঠিক করলেন এবার চন্দ্রবিন্দু রেসিডেন্সির সিসিটিভি ফুটেজগুলো নতুন করে দেখতে হবে। শুধু হলুদ শাড়ি পরা মহিলার দিকে নজর দিলে চলবে না। খুনের আগের ও পরের কয়েক ঘন্টার আবাসনে ঢোকা বেরানো প্রত্যেক ব্যক্তির উপর নজর রাখতে হবে। খুনি হয়তো অন্য কোনো সাধারণ বাসিন্দা বা আগন্তুকের ছদ্মবেশ নিয়ে কাজ সারছে। ঠিক সেই সময় তানিয়ার আবার ফোন এলো। তার গলার স্বরটা বেশ উত্তেজিত। স্যার, আমি কাকার পুরনো ফাইলগুলো আবার দেখছিলাম। শিখা রায়ের ব্যাপারে আরো কিছু তথ্য পেয়েছি। তিনি নাকি
কলেজে পড়ার সময় থিয়েটারে অভিনয় করতেন আর সাজসজ্জার দিকে খুব ঝোঁক ছিল। এমনকি কিছু পেশাদার মেকআপের কোর্সও করেছিলেন বলে লেখা আছে। কি বললে, মেকআপ আর্টিস্ট? অরিন্দমের কাছে ছবিটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। শিখা রায় শুধু প্রতিহিংসা পরায়ণ নয়, সে ছদ্মবেশ ধারণেও অত্যন্ত দক্ষ। সে মেকআপ, উইগ, প্রস্থেটিক ব্যবহার করে নিজের চেহারা এমনভাবে পাল্টে ফেলতে পারে যে তাকে চেনা প্রায় অসম্ভব। হলুদ শাড়িটা তার একটা ভ্রম তৈরির কৌশল মাত্র। তানিয়া, তুমি কি শিখা রায়ের কোনো ছবি দেখেছো এই ফাইলে? অরিন্দম জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার, একটা ঝাপসা ছবি আছে, কলেজে নাটকের পর তোলা, কিন্তু মুখটা খুব স্পষ্ট নয়। ঠিক আছে, তুমি ওটা নিয়ে এখনই আমার অফিসে এসো। তানিয়া দ্রুত ফাইলটা নিয়ে এলো। অরিন্দম ছবিটা দেখলেন। অল্প বয়সের একটা মেয়ের ছবি, মুখে আত্মবিশ্বাসের ছাপ। কিন্তু 20 বছর পর তার চেহারা কেমন হয়েছে তা বোঝা মুশকিল। তবে একটা জিনিস অরিন্দমের নজরে পড়ল। মেয়েটির চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ, অভ্র চক্রবর্তীর কথা মনে করিয়ে দেয়। কিন্তু সেটা হয়তো কাকতালীয়। অরিন্দম এবার একটা নতুন পরিকল্পনা করলেন। খুনি যদি ছদ্মবেশে থাকে তাহলে তাকে প্রকাশ্যে আনতে হবে। তিনি ঠিক করলেন সংবাদ মাধ্যমে একটা খবর ছড়াবেন। পুলিশ হলুদ শাড়ি পরা মহিলার আসল পরিচয় জানতে পেরেছে এবং তার স্কেচও তৈরি করা হয়েছে, যা শীঘ্রই প্রকাশ করা হবে। এটা ছিল একটা টোপ। অরিন্দম দেখতে চাইলেন খুনি এই খবর শুনে কোনো প্রতিক্রিয়া দেখায় কিনা বা কোনো ভুল করে বসে কিনা। খবরটা পরের দিন সকালে সব খবরের কাগজে ফলাও করে ছাপা হলো, টিভিতেও দেখানো হলো। চন্দ্রবিন্দু রেসিডেন্সিতে আবার নতুন করে চাঞ্চল্য ছড়ালো। বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, খুনি তাহলে ধরা পড়তে চলেছে। রণদীপ বসু ফোন করে অরিন্দমকে অভিনন্দন জানালেন। দারুণ খবর, দারুণ খবর ডিএসপি সাহেব। আশা করি এবারে আতঙ্ক পর্ব শেষ হবে। অভ্র চক্রবর্তীও অরিন্দমের সঙ্গে দেখা করলেন। খুব ভালো পদক্ষেপ নিয়েছেন। আশা করি খুনি এবার ভয় পেয়ে কোনো ভুল করবেই। তাঁর মুখে ছিল স্বাভাবিক হাসি। অরিন্দম অপেক্ষা করতে লাগলেন তাঁর পাতা ফাঁদে খুনি পা দেয় কিনা, সেটাই এখন দেখার। তিনি আবাসনের উপর নজরদারি আরও বাড়িয়ে দিলেন। প্রতিটি মুখের উপর তিনি সন্দেহের দৃষ্টি রাখলেন, কারণ তিনি জানতেন হলুদ শাড়ির খুনি যে কোনো ছায়ামূর্তি নয়, সে রক্তমাংসের মানুষ, যে এই অভিজাত আবাসনের মধ্যেই মিশে আছে, হয়তো একেবারে তাদের চোখের সামনেই। ডিসিপি অরিন্দম ঘোষের পাতা ফাঁদটা কাজে দিল কিনা তা বোঝার আগেই ঘটনাটা অন্যদিকে মোড় নিল। খবরের কাগজে পুলিশের সাফল্যের ভুয়া খবর ছাপার পর একদিন কেটে গেল, কিন্তু সন্দেহজনক কোনো গতিবিধি ধরা পড়ল না। খুনি যেন আরও সতর্ক হয়ে গেল। অরিন্দম কিছুটা হতাশ হলেন। তার মনে হচ্ছিল তিনি হয়তো খুনিকে কমজোরি ভেবেছিলেন। শিখা রায় সেই যদি খুনি হয় তাহলে বলতে হয় তিনি অত্যন্ত ধূর্ত এবং ঠান্ডা মাথার মানুষ। সংবাদ মাধ্যমের খবরে সে বিচলিত হওয়ার পাত্রী নয়। এদিকে তানিয়া বাড়ি ফিরে কাকার ফাইলগুলো আবার খুঁটিয়ে দেখছিল। শিখা রায়ের ঝাপসা ছবির দিকে সে বারবার তাকাচ্ছিল। কেন জানি তার মনে হচ্ছিল মুখটা তার খুবই পরিচিত, কিন্তু কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারছিল না। সেদিন রাতে তানিয়ার ঘুম আসছিল না। বিছানায় শুয়ে সে অতীতের কথা ভাবছিল। তার ছোটবেলা কেটেছে এই কাকার কাছে। মা বাবাকে সে খুব ছোটবেলায় হারিয়েছে, বা অন্তত তাকে সেটাই বলা হয়েছে। তার কাকা জানিয়েছিলেন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তারা মারা গেছে। কিন্তু কেন জানি না মায়ের মুখটা তার একেবারেই মনে পড়ে না। কাকার কাছে মায়ের কোনো ছবি চাইলেও তিনি এড়িয়ে যেতেন, বলতেন পুরনো দিনের কথা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। হঠাৎ তানিয়ার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। শিখা রায়ের ঝাপসা ছবিটা, ওই চোখের দৃষ্টি, ওই মুখের আদল, কোথায় যেন মিল আছে। কার সাথে? সে কি তাহলে মায়ের কোনো ঝাপসা স্মৃতির সঙ্গে মুখটাকে মেলাতে পারছে? তানিয়ার মাথা ঘুরতে লাগলো।
এটা কি সম্ভব? তার মা শিখা রায়, যে কিনা একজন সিরিয়াল কিলার, যাকে 20 বছর আগে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। না না, এ হতে পারে না। কাকা নিশ্চয়ই তাকে মিথ্যা বলবেন না। কিন্তু মনের খচখচানিটা থেকেই গেল। সে বিছানা ঝেড়ে উঠে আবার কাকার স্টাডি রুমে গেল। পুরনো অ্যালবামগুলো খুঁজতে লাগলো, যদি মায়ের একটা ছবিও পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো ধুলো মাখা অ্যালবামের একেবারে শেষের দিকে একটা ছবি খুঁজে পেল। ছবিতে অল্প বয়সী এক মহিলা এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলার মুখের সঙ্গে শিখারের ফাইলের ছবিটার অদ্ভুত মিল, বিশেষ করে চোখের দৃষ্টিটা একই রকম তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত। আর শিশুটি, সেটা যে ছোটবেলার তানিয়া, তা চিনতে এক মুহূর্তও লাগলো না। তানিয়ার হাত পা কাঁপতে শুরু করল। তার কাকা তাকে মিথ্যে বলেছেন। তার মা গাড়ির দুর্ঘটনায় মারা যাননি। তার মাই কি শিখা রায়? সে কিনা অগ্নিশিখা কেসের পলাতক আসামি। সে দৌড়ে কাকার ঘরে গেল। কাকাকে ঘুম থেকে তুলে অ্যালবামটা তার সামনে মেলে ধরল। কাকা, সত্যি করে বলো, ইনি কে? ইনি কি আমার মা? আর ইনি কি শিখা রায়? তানিয়ার কাকা মৃন্ময় বাবু প্রথমে চমকে উঠলেন, তারপর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ তানিয়া, ইনি তোর মা। আর হ্যাঁ, তার নামই ছিল শিখা, অগ্নিশিখা। তাহলে তাহলে ওই ফাইল, অগ্নিশিখা কেস সব সত্যি? তানিয়ার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। মৃন্ময় বাবু মাথা নাড়লেন। সব সত্যি নয়, তোর মাকে ফাঁসানো হয়েছিল তানিয়া। সে খুনগুলো করেনি, কিন্তু পরিস্থিতি এমন ভাবে সাজানো হয়েছিল যে সব প্রমাণ তার বিরুদ্ধেই যাচ্ছিল। বিচারপতি সেনগুপ্ত, পুলিশ অফিসার সান্যাল, আইনজীবী মিত্র, এরা সবাই মিলে তোর মাকে ফাঁসিয়েছিল। কেন, সেই কারণটা আমিও পুরোপুরি জানি না। হয়তো কোনো বড় চক্র এর পিছনে ছিল। কিন্তু আগুনে পুড়ে মারা যাওয়ার খবরটা? সেটা ছিল ওর পালানোর কৌশল। আমি ওকে পালাতে সাহায্য করেছিলাম। আমি জানতাম ও নির্দোষ। ওকে বলেছিলাম একদিন সত্যিটা ঠিক সামনে আসবে। তারপর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি জানতাম না ও বেঁচে আছে কি না, থাকলে কোথায় আছে। তানিয়ার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। তার মা বেঁচে আছে, আর সে মাই কি এখন ফিরে এসে প্রতিশোধ নিচ্ছে? ওই হলুদ শাড়ি পরা রহস্যময় নারী কি তার মা, যার স্মৃতি সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে? সেই মা এখন ঠান্ডা মাথার একজন খুনি। তাহলে চন্দ্রবিন্দু রেসিডেন্সির খুনগুলো? তানিয়া প্রশ্নটা শেষ করতে পারল না। মৃন্ময় বাবু চুপ করে রইলেন। তার নীরবতাই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। তানিয়ার মনে পড়ল, কেন হলুদ শাড়ি পরা মহিলাকে দেখে তার প্রথম থেকেই অস্বস্তি হচ্ছিল। কেন তার হাঁটার ভঙ্গি, দাঁড়ানোর স্টাইল পরিচিত মনে হচ্ছিল। এগুলো সবই ছিল তার মায়ের অস্পষ্ট স্মৃতি, যা তার অবচেতন মনে এতদিন লুকিয়েছিল। সে ডিসিপি অরিন্দমকে ফোন করল। স্যার, আপনাকে এক্ষুনি একবার আসতে হবে। আমি জানি হলুদ শাড়ি পরা মহিলা কে। অরিন্দম ফোন পেয়ে দ্রুত তানিয়ার ফ্ল্যাটে চলে এলেন। সেখানে মৃন্ময় বাবুর স্বীকারোক্তি এবং তানিয়ার আবিষ্কার সব শুনে তিনিও স্তম্ভিত হয়ে গেলেন। হলুদ শাড়ির রহস্যময়ী নারী শিখা রায় আসলে তানিয়ার মা।
যে 20 বছর আগে নিরপরাধ হওয়া সত্ত্বেও ফেঁসে গিয়েছিল, আগুনে মৃত্যুর নাটক করে পালিয়ে গিয়েছিল, আর এখন ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কিন্তু তিনি এতদিন কোথায় ছিলেন? কিভাবে তিনি এই ছদ্মবেশ ধারণের কৌশল শিখলেন? কিভাবে? অরিন্দম প্রশ্ন করলেন। পালানোর পর সে কোথায় গিয়েছিল আমি জানি না, তবে সে খুব মেধাবী ছিল আর তার জেদ ছিল সাংঘাতিক। থিয়েটার আর মেকআপের প্রতি ঝোঁক তো তার আগে থেকেই ছিল। হয়তো এই 20 বছরে সে নিজেকে তৈরি করেছে, প্রতিশোধের জন্য প্রস্তুত হয়েছে। অরিন্দমের কাছে এবার সবটা পরিষ্কার। খুনের মোটিভ প্রতিশোধ, খুনের পদ্ধতি নিখুঁত পরিকল্পনা আর ছদ্মবেশের ব্যবহার, আর খুনি তানিয়ার মা শিখা রায়। কিন্তু তিনি এখন কোথায়? কিভাবে তাকে ধরা যাবে? তিনি কি তানিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন? অরিন্দম তানিয়ার দিকে তাকালেন। মেয়েটার অবস্থা দেখে তার মায়া হল। একদিকে তার হারিয়ে যাওয়া মা, অন্যদিকে সেই মাই এই ভয়ঙ্কর সিরিয়াল কিলার। কি মানসিক টানা পোড়ানের মধ্যে দিয়ে যাচ্ছে সে। তানিয়া, তোমার মা যদি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তুমি আমাকে জানাবে। অরিন্দম নরম গলায় বললেন। আমরা চেষ্টা করব তাকে জীবিত অবস্থায় ধরতে। আইন আইনের পথে চলবে। আমরা সত্যিটা জানতে চাই। তানিয়া শুধু মাথা নাড়ল। তার মনের মধ্যে তখন ঝড় বইছে। তার মা ফিরে এসেছে, কিন্তু এ কি ভয়ঙ্কর প্রত্যাবর্তন! হলুদ শাড়ির আড়ালে লুকিয়ে থাকা মুখটা যে তার মায়ের। এই সত্যিটা সে কিভাবে মেনে নেবে? সত্যিটা জানার পর ডিসিপি অরিন্দম ঘোষ এবার নিশ্চিত যে খুনি শিখা রায় ওরফে তানিয়ার মা। কিন্তু তাকে ধরাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে একজন মাস্টার অফ ডিসগাইজ, ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে যাওয়া তার সবচেয়ে বড় অস্ত্র। অরিন্দম তানিয়াকে অনুরোধ করলেন স্বাভাবিক থাকার জন্য। শিখা রায় সত্যিই যদি তার মেয়ের আশেপাশে থেকে থাকে, তাহলে তানিয়ার অস্বাভাবিক আচরণ তাকে সতর্ক করে দিতে পারে। অরিন্দম গোপনে তানিয়ার ফ্ল্যাটের আশেপাশে নজরদারি বাড়ালেন। তিনি আশা করছিলেন শিখা হয়তো তার মেয়ের সঙ্গে একবার দেখা করার চেষ্টা করবে। কয়েকটা দিন এইভাবেই কাটল। কোনো অঘটন ঘটল না। শিখা রায়েরও কোনো পাত্তা পাওয়া গেল না। অরিন্দমের মনে হচ্ছিল শিখা হয়তো পুলিশের গতিবিধি আঁচ করতে পেরে গা ঢাকা দিয়েছে। এর মধ্যে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আবাসনের সেক্রেটারি রণদীপ বসু হঠাৎ অরিন্দমের কাছে এলেন। তাঁর মুখ ফ্যাকাশে আর চোখে ভয়। স্যার, আমি কিছু বলতে চাই। রণদীপ প্রায় ফিসফিস করে কথাটা বললেন। আমি হয়তো জানি শিখা রায়কে কেন ফাঁসানো হয়েছিল। অরিন্দম সোজা হয়ে বসলেন। বলুন। 2002 সালে আমার ব্যবসায়িক অবস্থা খুব খারাপ ছিল। আমি একটা বড় আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলাম। বিচারপতি সেনগুপ্ত, অফিসার সেন্নাল আর আইনজীবী মিত্র, এরা 3 জনই তখন আমাকে বাঁচিয়েছিলেন। বিনিময়ে তাদের একটা কাজ করে দিতে হয়েছিল। কি কাজ? অরিন্দমের কণ্ঠস্বর তীক্ষ্ণ। শিখা রায় তখন আমার কোম্পানিতেই পার্ট টাইম কাজ করত। খুব সৎ আর বুদ্ধিমান মেয়ে ছিল। সে ঘটনা চক্রে আমার আর ওই 3 জনের কিছু বেআইনি কাজকর্মের কথা জেনে ফেলেছিল। সে হুমকি দিয়েছিল সব পাশ করে দেবে। তখনই ওরা 3 জন পরিকল্পনা করে শিখাকে একটা পুরনো সিরিয়াল কিলিং কেসে ফাঁসিয়ে দেয়। দিব্যেন্দু সান্যাল মিথ্যে প্রমাণ তৈরি করে। অরুণব মিত্র সেটা কোর্টে পেশ করে, আর বিচারপতি সেনগুপ্ত। রণদীপ থেমে গেলেন। আর বিচারপতি সেনগুপ্ত সেটাকে মান্যতা দেন। অরিন্দম বাক্যটা শেষ করলেন। কিন্তু আপনি কি করেছিলেন? আমি শিখার অফিসের ডেস্কের ড্রয়ারে কিছু ইনক্রিমিনেটিং জিনিস রেখে এসেছিলাম, যাতে পুলিশের সন্দেহ ওর দিকেই যায়। আমি তখন ভয়ে আর লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। এতদিন পর এসে পাপবোধ হচ্ছে স্যার। বিশেষ করে পরপর খুনগুলো দেখে আমার মনে হচ্ছে শিখা ফিরে এসেছে, আর এবার হয়তো আমার পালা। রণদীপের গলা কেঁপে উঠল।
রণদীপ বসুর স্বীকারোক্তি একটা বড় জট খুলে দিল। শিখা রায়কে ফাঁসানোর মোটিভ এবার স্পষ্ট। অরিন্দম রণদীপকে পুলিশি হেফাজতে নিলেন। ঠিক সেই দিনই বিকেলে তানিয়া অরিন্দমকে ফোন করল। স্যার, একটা পার্সেল এসেছে আমার নামে, প্রেরকের জায়গায় কোনো নাম নেই। অরিন্দমের বুকের ভেতরটা কেঁপে উঠল। না 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 না, খুলবে না ওটা, আমি আসছি। বম স্কোয়াড নিয়ে অরিন্দম তানিয়ার ফ্ল্যাটে পৌঁছলেন। সাবধানে পার্সেলটা খোলা হলো। ভিতরে কোনো বোমা ছিল না, ছিল একটা লাল রঙের ব্যাগ, ঠিক যেমনটা সিসিটিভি ফুটেজে হলুদ শাড়ি পরা মহিলার হাতে দেখা গিয়েছিল। ব্যাগের ভিতরে ছিল একটা ভাঁজ করা চিঠি আর একটা পেন ড্রাইভ। চিঠিতে গোটা অক্ষরে লেখা, তানিয়া, জানি আমাকে তোর মা হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস কর, আমি যা করেছি তার ন্যায়ের জন্য। যারা আমার জীবনটা নষ্ট করেছিল তাদের শাস্তি দিয়েছি। এবার আমার কাজ শেষ। তোর কাকা নির্দোষ। রণদীপ বসু তার ভুলের জন্য অনুতপ্ত, তাকে আমি ক্ষমা করে দিলাম। অভ্র চক্রবর্তীর কথা আলাদা, তার হিসাব আমি অন্যভাবে নেব। ভালো থাকিস, হয়তো আবার দেখা হবে অন্য কোনো পরিচয়ে। মা, শিখা। চিঠির শেষে অভ্র চক্রবর্তীর নাম দেখে অরিন্দম চমকে উঠলেন। অভ্রর কি ভূমিকা ছিল? পেন ড্রাইভটা কম্পিউটারে লাগাতেই স্ক্রিনে ভেসে উঠল একটা ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে মনোবিজ্ঞানী অভ্র চক্রবর্তীকে, তবে অন্য রূপে। তিনি নিখুঁত মেকআপে একজন বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে কথা বলছেন শিখা রায়ের সাথে। ভিডিওটি সম্ভবত গোপনে রেকর্ড করা। অভ্র শিখাকে বলছেন তিনি তাকে নতুন জীবন দেবেন, বিদেশে পালানোর ব্যবস্থা করে দেবেন যদি শিখা তার কথা মতো কাজ করে। অভ্র আসলে শিখাকে ব্যবহার করে তার পুরনো শত্রুদের সরিয়ে দিতে চেয়েছিল। অভ্ররও ওই পুরনো কেলেঙ্কারিতে কোনো ভূমিকা ছিল, যা সে ধামাচাপা দিতে চেয়েছিল সেনগুপ্ত, সান্যাল আর মিত্রকে সরিয়ে দিয়ে। শিখা যখন বুঝতে পারে অভ্র তাকে ব্যবহার করছে, তখন সে এই ভিডিওটি রেকর্ড করে রাখে প্রমাণ হিসাবে। তাহলে অভ্র চক্রবর্তী ছিল মাস্টার মাইন্ড। সে শিখা রায়কে ব্যবহার করেছে, আবার শিখা রায়ও তাকে ব্যবহার করে নিজের প্রতিশোধ নিয়েছে। অরিন্দম দ্রুত ফোর্স নিয়ে অভ্র চক্রবর্তী ফ্ল্যাটে হানা দিলেন, কিন্তু ফ্ল্যাট খালি। অভ্র পালিয়েছে। টেবিলে শুধু একটা চিরকুট পড়ে আছে। খেলা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি ডিএসপি ঘোষ। অভ্র চক্রবর্তী বেপাত্তা। ডিসিপি অরিন্দম ঘোষ সারা দেশে অ্যালার্ট জারি করলেন। এয়ারপোর্ট, রেল স্টেশন, বর্ডারে কড়া নজরদারি বসানো হলো। কিন্তু অভ্র যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সেও যে ছদ্মবেশ নিতে পারে এই সম্ভাবনা অরিন্দম উড়িয়ে দিলেন না। শিখা রায়েরও কোনো খোঁজ পাওয়া গেল না। সে যেন তার প্রতিশোধ পর্ব শেষ করে আবার অন্তরালে চলে গেছে। তানিয়ার কাছে পাঠানো চিঠি আর পেনড্রাইভ ছিল তার মায়ের শেষ বার্তা। চন্দ্রবিন্দু রেসিডেন্সির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, কিন্তু 3টি খুন আর তার পেছনের ভয়ঙ্কর রহস্য সেখানকার বাতাসে একটি স্থায়ী আতঙ্কের ছাপ রেখে গিয়েছিল। রণদীপ বসুর বিচার শুরু হয়েছিল শিখা রায়কে ফাঁসানো এবং তথ্য গোপনের অভিযোগে। তানিয়া চেষ্টা করছিল তার জীবনটাকে আবার গুছিয়ে নিতে। তার মায়ের আসল পরিচয় জানার পর তার পৃথিবীটা ওলটপালট হয়ে গিয়েছিল। একদিকে ছিল মাকে ফিরে পাওয়ার ক্ষীণ আশা, অন্যদিকে তার কৃতকর্মের ভয়াবহতা। সে বুঝতে পারছিল না তার মায়ের প্রতি ভালোবাসা অনুভব করা উচিত নাকি ঘৃণা। মৃন্ময়বাবু তানিয়ার পাশে ছিলেন, তাকে মানসিক জোর দেওয়ার চেষ্টা করছিলেন। অরিন্দম ঘোষ কেসটার ফাইল বন্ধ করতে পারছিলেন না। শিখা রায় এবং অভ্র চক্রবর্তী দুজনেই পলাতক। তাদের ধরা না পর্যন্ত এই কেস অসমাপ্ত। তিনি প্রায় তানিয়ার সাথে কথা বলতেন, যদি শিখা রায় আবার কোনোভাবে যোগাযোগ করেন। একদিন অরিন্দম তার অফিসে বসে ফাইল ঘাঁটছিলেন। এমন সময় তার কাছে একটা বেনামি চিঠি এলো। খামের ভেতর কোনো লেখা ছিল না, ছিল শুধু এক টুকরো হলুদ কাঁথা স্টিচের সুতো।
অরিন্দম সুতোর টুকরোটায় হাত বোলালেন। শিখা রায় কি আবার কোনো বার্তা পাঠালো? সে কি আবার ফিরে আসবে, নাকি এটা অভ্র চক্রবর্তীর কোনো নতুন চাল? হলুদ শাড়ির রহস্যর যেন কোনো শেষ নেই। এটা শুধু কিছু খুনের গল্প নয়, এটা প্রতিশোধ, বঞ্চনা আর লুকানো সত্যের এক জটিল আখ্যান। শিখা রায় হয়তো তার প্রাথমিক প্রতিশোধ নিয়েছেন, কিন্তু যে সিস্টেম তাকে এতদিন অন্যায়ভাবে ফাঁসিয়েছিল, সেই সিস্টেমের আরো অনেক গভীরে হয়তো শিকড় কেড়ে বসে আছে অভ্র চক্রবর্তীর মতো মানুষেরা। অরিন্দম জানলার বাইরে তাকালেন। কলকাতার আকাশ সেদিনও মেঘলা। তার মনে হলো চন্দ্রবিন্দু রেসিডেন্সির মতো আরো অনেক অভিজাত আবরণের আড়ালে হয়তো লুকিয়ে আছে এমনই অনেক না বলা কথা, অনেক গোপন পাপ। আবার হয়তো কোনোদিন অন্য কোনোখানে দেখা যাবে সেই হলুদ শাড়ি পরা রহস্যময়ী ছায়া মূর্তিকে, যার আঁচলে বাঁধা আছে মৃত্যুর পরোয়ানা। শুনছিলেন নকশি কাঁথায় মৃত্যু স্বাক্ষর। গল্পের কথকের ভূমিকায় ছিলেন তাজ। অন্যান্য চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, দেবাশিস, প্রদ্যুৎ, তমাল, অভিষেক, দীপ্তদীপ, রূপঙ্কর, দেবজিৎ, সৌরভ সাহা, প্রান্তিকা এবং মধুরা। গল্পের প্রচ্ছদ নির্মাণে পিয়ালি, আবহ সঙ্গীত ও অন্যান্য স্পেশাল এফেক্টসের দীপ্তদীপ। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্পটা কেমন লাগলো, এবং গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হন্টেড হিস্ট্রিজ ইউটিউব চ্যানেলকে, যাতে পরবর্তী যে কোনো গল্পের আপডেট আপনার কাছে পৌঁছায় সবার আগে।